ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 16 বর্গমূলের বর্গমূল কত। তাহলে 16 বর্গমূল এইভাবে লিখবে আর তার বর্গমূল এইভাবে। তাহলে 16 বর্গমূল করলে তার থেকে বেরোবে 4, 4-এর বর্গমূল করলে বেরোবে 2, যেহেতু 2 দুগুণে 4 আর 4 4-এ 16। এবার 2-এতে দিয়েছে একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস বলে। 3-এ আছে 160-এ 40%, 40% মানে 40-এর 100, 160 গুণ 40/100। এবার 0 দুটো কেটে দাও, তাহলে 4×16 = 64। 4-এতে দিয়েছে সমবাহু ত্রিভুজে 3টে কোণের অনুপাত। সমবাহু ত্রিভুজে 3টে কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে এগুলোকে কাটলে 1:1:1। 5-এ দিয়েছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলে। আচ্ছা, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক করে বলবে, তাকে সামান্তরিক বলে। আর যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকেও কিন্তু আয়তক্ষেত্র বলে। একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। 6-তে দিয়েছে -22-এর পরম মান কত? শুধু 22। 7-এ দিয়েছে -10 টাকা লাভ মানে 10 টাকা ক্ষতি। 8-এ দিয়েছে 1 বছরে 3-এর 4 অংশ কত মাস হবে? 1 বছর মানে হচ্ছে 12 মাস, 12 মাসে 3-এর 4 অংশ। এবার কাটাকুটি করবে 3, 3 3-কে 9 মাস। আচ্ছা, 2-এর আয়তে দিয়েছে সরল করতে বলেছে। প্রথমে আছে -11 ++18 +-16। তো এবার বন্ধনী থেকে বার করবে। প্রথমের কোনো সংখ্যাটা চিহ্ন পাল্টাবে না, প্লাসে প্লাসে +18 আর প্লাস মাইনাসে -16। আর তাহলে দুটো ঋণাত্মক সংখ্যা সবসময় যোগ হয় আর ফলের আগে মাইনাস বসবে। তাহলে এই দুটো আমি যোগ করে নিচ্ছি মাইনাস চিহ্ন দিয়ে। 7 2 27 যোগ 18। এবারে একটা বিয়োগ আছে, একটা যোগ আছে, তো যেটা বড় সংখ্যা তার আগে বিয়োগ আছে, তাই ফলের আগে বিয়োগ দেবে। আর এটা বিয়োগ করলে এটা হবে 9, -9 হবে অ্যান্সার। মাইনাসটা একটু কাছে লিখবে, -9 হবে অ্যান্সার। 2-এতে দিয়েছে মান নির্ণয় করতে বলেছে। ফাইভ +10 +36। তো এখান 36 মানে 6-এর স্কোয়ার, 6 6 36। তাহলে এখান থেকে পাবো 10 + 6, তাহলে এটা যোগ করলে পাবো 5 এটা হবে 16। 16 মানে 4 4-এ 16, তাহলে এখানে হবে 5 + 4 মানে হবে √9 মানে হবে 3। 3-এতে দিয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো 841। ভাগ প্রক্রিয়া বর্গমূল করার সময় জোড় তৈরি করবে, যেহেতু বর্গ তো এখানে 3টে সংখ্যার ক্ষেত্রে বাঁ দিক থেকে এই ডান দিক থেকে দুটো নেবে আর বাঁ দিকে যদি একটা থাকবে। তো 2 2গুণে 4, 3 3-কে 9, তো 2 বাদ দেবে, 2 2-এ 4 দেবে, বিয়োগ 4 4 1। এবার 2-কে 2 দিয়ে গুণ করে 4 লিখবে আর 4-এর পিঠে 9 বসাবে, 2-এর পিঠেও 9 বসাবে। 49-কে 9 দিয়ে গুণ করলে 9 9 81-র 1 হাতে 8, 4 9 36 আর 8-এ হবে 44। তার মানে অতএব √841 সমান হবে 29-এর স্কোয়ার বা 29 × 29। এখানে 29-এর স্কোয়ার হবে √841। 4-এতে দিয়েছে 3 ঘন্টা 4 মিনিটকে 4 দিয়ে গুণ করে ঘন্টা মিনিটে নিয়ে যেতে হবে। তো এইভাবে লিখবে 3 ঘন্টা 26 মিনিট, 4 দিয়ে গুণ করব। এবারে মিনিটটাকে আগে গুণ করছি, 4 6 24-এর 4 হাতে 2, 4 2গুণে 8 9 10 104 মিনিট আর 3 4-এ 12 ঘন্টা। এবারে 104 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে 60 1-এ 60, 4 44 মিনিট, 1 ঘন্টা। তাহলে মিনিট থেকে পাচ্ছি 1 ঘন্টা 44 মিনিট। আর আমাদের হাতে 12 ঘন্টা আছে, তাই লিখবে 12 + 1 ঘন্টা 44 মিনিট সমান হচ্ছে 13 ঘন্টা
44 মিনিট। পাঁচে দিয়েছে চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং নাম দাও। চাঁদা দিয়ে বলেছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে চাঁদার এই নিচের এটা দিয়ে একটা দাগ টেনে নেবে, নিয়ে এই বিন্দুটাকে প্রমিনেন্ট করবে এইভাবে পেন দিয়ে, এভাবে চাঁদাটাকে বসাবে দাগের সাথে মিলিয়ে মিলিয়ে, এই নিচের দাগের সাথে। আর এই হচ্ছে 70, আমার একটু ওপরে উঠে গেছে এখানে। তো এইটা দিয়ে এখানে এই পর্যন্ত জুড়ে দেবে। এবারে নাম দিয়ে দিলে ABC, আর এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এরকম একটা বৃত্তচাপে এখানে লিখে দেবে 70 ডিগ্রি, আর নিচে কোণের চিহ্ন দিয়ে ABC সমান 70 ডিগ্রি। 6তে দিয়েছে রম্বস ও বর্গক্ষেত্রের একটি মিল আর একটি অমিল লেখো। আচ্ছা, রম্বস আর বর্গক্ষেত্রের সাদৃশ্য মানে হচ্ছে মিল। এদের সাদৃশ্য এখানে আমি দুটো দিয়েছি। রম্বস আর বর্গক্ষেত্রে প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর এদের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর বৈসাদৃশ্য বা পার্থক্য যেটা, পার্থক্য দুটো দিয়ে দিচ্ছে। একটা লিখতে বলেছে যে রম্বসের কোনো কোণই সমকোণ নয়, আর এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর অসমান, আর বর্গক্ষেত্রে 4টে কোণের প্রত্যেকটি কোণ সমকোণ, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। আচ্ছা, 7এ বলেছে তুমি 400 টাকা দামের একটা বই দোকান থেকে 340 টাকায় কিনলে, দোকানদার তোমার শতকরা কত ছাড় দিল? তাহলে ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য না, লিখবে যে 400 টাকা দামের একটি বই কেনা হলো 340 টাকায়, তাহলে 100 টাকা দামের বইটা কত টাকায় কিনবো? এটা ঐকিক নিয়মের মাধ্যমে করে নেব। এক টাকা দামের বই পাওয়া যায় একেবারে 4 দিয়ে কেটে দিচ্ছি। 4 8 32, 4 5 20, 85 টাকায়। তাহলে অতএব শতকরা ছাড় দিল 100 মাইনাস 85, 25 টাকা। শতকরা 25 টাকা ছাড় দিল। এটা আমার বিয়োগ ভুল হয়েছে, 15 টাকা হবে। শতকরা 15 টাকা ছাড় দিল, 15% বা 15 টাকা ছাড় দিল। 8এর দাগেতে একটা সরল করতে দিয়েছে, এটা শতকরা 15 টাকা হবে, এটা বিয়োগটা ভুল হয়ে গেছে। 2 এর 5 যোগ 3 এর 8 বিয়োগ 1 এর 4। এবার আমি যোগটা আগে করব। 5 আর 8 এর লসাগু, 5 আর 8 যেহেতু পরস্পর মৌলিক, 5 আর 8 এর লসাগু 5 গুণ 8 সমান 40। এবার কোনাকুনি গুণ, 8 দুগুণে 16 আর 5 তিনে 15 বিয়োগ 1 এর 4। তাহলে 40 আর 5 6 11 আর হাতে 3 বিয়োগ 1 এর 4। 40 আর 4 এর লসাগু হচ্ছে 40, এখানে 31 আর এখানে 10, তার মানে 21 এর 40।
তিনের আয়তে দিয়েছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য। তাহলে 15, 25, 35, 45, এবার 5 দিয়ে ভাগ করবে। 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45, 3 দিয়ে দেবো, 3 1 3, 5 7 3। তাহলে অতএব লসাগু, এই লসাগুটা কিন্তু গুণ করবে না, হ্যাঁ, এটা এরকম গুণ দিয়ে লিখে বর্গে নিয়ে যাবে। মানে এই যে দুটো 5 দুটো 3, তাহলে আমি লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, কারণ আমার বলেছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে সুতরাং লসাগু পূর্ণবর্গ নয়। সুতরাং 15, 25, 35, 45-এর লসাগু পূর্ণবর্গ নয়। তাহলে অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা সমান নির্ণয় লসাগু সমান, তাহলে এখানে একটা 7 বিজোড়ে আছে, তাহলে একটা 7 গুণ করলে হবে ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 7, তার মানে 25 গুণ 9 গুণ 49। এবার এটা গুণ করতে হবে। তাহলে 5 9 45-এর 5 হাতে 4, 5 9 45-এর 5 হাতে 4, 9 2 18, 19 20 21 22। 5 9 45-এর 5 হাতে 4, 9 2 18, 19 20 21 22-এর 2 হাতে 2, 9 2 18, 19 20, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8, 9 10 শূন্য হাতে 1, 4 2 8 1 9, 5 2 0 11। তাহলে এবারে লিখে দেবে যে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এগারো 1025। দুয়ে বলেছে তোমার পড়ার বই আর গল্পের বইয়ের সংখ্যার অনুপাত 4:3, পড়ার বই 24টা হলে গল্পের বইয়ের সংখ্যা কত আর মোট বইয়ের সংখ্যা কত। তাহলে লিখবে পড়ার বই ইসটু গল্পের বই 4:3। এবার এটাকে আমরা ভগ্নাংশের মতো করে লিখব, পড়ার বই 4/3। তাহলে আমাদের এখানে পড়ার বই বলেছে 24, আঠেরোটি। অতএব গল্পের বইয়ের সংখ্যা 18টি। অতএব মোট বইয়ের সংখ্যা 18 প্লাস 24টি সমান 42টি। তিনেতে দিয়েছে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম আর দ্বিতীয়টির গুণফল 56, তৃতীয়টির গুণফল 72 আর প্রথম আর তৃতীয়টির গুণফল 63 হলে সংখ্যা তিনটি কি কি। তো আমি এটা একটু XYZ ধরে করব, করলে কি হয় সুবিধা হয়, মানে ছোট হয় আর কি। তো লিখবো যে ধরি প্রথম সংখ্যা x,
দ্বিতীয় সংখ্যা সমান y আর তৃতীয় সংখ্যা সমান z। অতএব শর্তানুসারে বলেছে প্রথম আর দ্বিতীয় এক্স ওয়াই সমান 56, এটা 1 নম্বর সমীকরণ। ওয়াই জেড দ্বিতীয় আর তৃতীয় হলো 72, এটা 2 নম্বর। আর এক্স জেড প্রথম আর তৃতীয় এটা হলো 63, এটা 3 নম্বর। তাহলে 1, 2 আর 3 নম্বর সমীকরণ গুণ করে পাই তাহলে এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড। বীজগণিতের ভাষায় এগুলো ফুল স্টপ নয়, এগুলোর মানে গুণ। আর এটা যেহেতু সংখ্যা আমি এখানে গুণ চিহ্ন দিয়ে লিখছি। এবারে দেখো এখানে দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, তাই লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। 56 গুণ 72 গুণ 63। এবারে আমি বর্গমূল করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এক্স ওয়াই জেড মানে তিনটে সংখ্যার গুণফল। এখান থেকে 56 72, খুব বেশি ভাঙবে না, ছোট করবে না। 56 যেমন ধরো 7 গুণ 8, 72 মানে 8 গুণ 9, আর 63 মানে 7 গুণ 9। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, দুটো 7 দুটো 8 দুটো 9, এই একটা। তাহলে আমি এখান থেকে একটা 7 একটা 8 আর একটা 9 বের করে নিলাম। অতএব এক্স ওয়াই জেড সমান হচ্ছে 8 9 72, 7 গুণ 72 মানে হচ্ছে 7 দুগুণে 14 4 হাতে 1 49 একে 50, 504। তার মানে এক্স ওয়াই জেড সমান হচ্ছে, অতএব এক্স ওয়াই জেড মানে তিনটে সংখ্যার গুণফল হচ্ছে 504। তাহলে এবার আমি প্রত্যেকটা সংখ্যার যদি মান বার করতে চাই, ধর আমি এক্স এর মান বার করব। অতএব এক্স সমান, তাহলে তিনটে সংখ্যার গুণফল থেকে দুটো সংখ্যার গুণফল বাদ দেব। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে 504। 504কে ওয়াই জেড মানে হচ্ছে 72 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 72 দিয়ে ভাগ করলে এটা হবে 7, 7 দুগুণে 14 4 হাতে 1 49 7। আবার যদি ওয়াই বার করতে চাই, তাহলে এক্স ওয়াই জেডকে এক্স জেড মানে প্রথম আর তৃতীয় গুণফল 63 দিয়ে ভাগ করে দেবো। 504কে 63 দিয়ে ভাগ করব, তাহলে এটা 8 হবে। 8 3 24, 6 8 49 50। আর যদি জেড বার করতে চাই, তাহলে এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল মানে যেটা হচ্ছে তোমার 56 দিয়ে ভাগ করব। তাহলে এটা হবে 9 দিয়ে। 9 6 54 4 হাতে 5, 5 9 45 আর 5 59। অতএব সংখ্যা তিনটি হলো 7 8 9। 4 দিয়েছে একজন চাষি তার মোট জমির 55% জমিতে পাট চাষ করেন। বলেছে তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, মোট জমির পরিমাণ কত? তাহলে এটা একেবারেই করে দিচ্ছি যে অতএব মোট জমি সমান ভাগ করে দেবে 11 ভাজিতক 55%। তাহলে 11 ভাজিতক 55% মানে 55 100। তার মানে হচ্ছে এটা আবার ভাগটা গুণ হয়ে যাবে, আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে ভগ্নাংশটার অনন্য, মানে এখন যেটা লব আর হর আছে ওরা ওদের জায়গা পাল্টাবে। এবার 11 দিয়ে কাটলে তাহলে 11 গুণ 100 বাই 55, তাহলে 11 আর 55 কাটলে 5 5 20, তার মানে 20 বিঘা, মোট জমি 20 বিঘা। 5-এতে দিয়েছে এক ধরনের গয়নায় সোনা রূপা 4:7 অনুপাতে মেশানো আছে। তাহলে বলেছে যে 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। আচ্ছা, 3-এর 5-এর দাগেরটা লিখবে সোনা ইস টু রূপো 4:7। এবারে লবহরের আকারে লিখবে সোনা বাই রূপো 4/7। এবারে রূপোর জায়গায় লিখবে 357
357/7, তাহলে এটা হচ্ছে 5(1), তার মানে 504 মিলিগ্রাম। তাহলে উত্তর 504 মিলিগ্রাম সোনা মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। এবারে 4-এর দাগে আসি। 4-এর দাগে দিয়েছে মানের অধক্রম ক্রমে অধ মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তো এইভাবে প্রথমে লিখবে √36 প্লাস √25। তো 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, তো এখান থেকে বেরোবে 6 যোগ 5 সমান হচ্ছে 11। তারপরে আছে 49 √9, 49 মানে 7 যোগ 3 সমান হচ্ছে 10। তারপরে আছে √25 প্লাস √100, তার মানে হচ্ছে 5 যোগ 10 সমান হলো 15। √64 64 প্লাস √81 মানে 8 যোগ 9 সমান হলো 17। তাহলে অধক্রম মানে ক্রমে অধ বড় থেকে ছোট, অতএব অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবার বড় হচ্ছে 17, তার মানে √64 প্লাস √81। তারপরে আসছে 15 √25 প্লাস √100। তারপরে আসছে 11 √36 প্লাস √25, আর তার সবার শেষ ছোট হচ্ছে √49 প্লাস √9। দুইতে দিয়েছে এই বছর অর্থাৎ 2023 সালের বড়দিন 25শে ডিসেম্বর সোমবার পড়েছে। 2024 সালের বড়দিন কী বার হবে? তো 2024 সাল যেহেতু লিপ ইয়ার, 2024 সাল লিপ ইয়ার, তাই 2023-এর 25শে ডিসেম্বর থেকে 2024-এর 25শে ডিসেম্বর সমান হচ্ছে 366 দিন। এবার এটাকে 7 দিয়ে ভাগ করব। 5 7 35, 1 6 7 2 14, 1। তাহলে অড ডে হচ্ছে 1। এই অড ডে ধরে পরবর্তী বার তৈরি করা হয় আর কি। তাহলে 2023-এর 25শে ডিসেম্বর সোমবার হলে তার একদিন পরে হবে 2024-এর 25শে ডিসেম্বর, অতএব 2024 সালে বড়দিন হবে মঙ্গলবার। আমার একটা বিয়োগটা ভুল হয়েছে, এটা 2 হবে, এটা বুধবার হবে, সোম মঙ্গল বুধ, 5 6 2 দিন। আমার এটা বিয়োগটা ভুল হয়ে গেছে, 6 থেকে 4 বিয়োগ হলে 2 হয়, 2 দিন পরে, তাহলে সোমবারে 2 দিন পর হচ্ছে বুধবার হবে। 3-তে দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় কর। তো আগে হিসাবটা একটু করে নেবে, তারপর সংখ্যা রেখাটা তৈরি করে নেবে। -8 প্লাস +12 প্লাস -4, তাহলে -8 প্লাস 12 -4। এবার -8 আর -4 যোগ করলে হবে -12 প্লাস 12 মানে 0। তাহলে এবারে হচ্ছে একটা সংখ্যা রেখা এভাবে টানবে। তো যেহেতু প্লাসের দিকে 12 আছে আর মাইনাস আছে 8, তাহলে -1, এখানে +1 2 3 4 5 6 7 8 9, না দাঁড়া, এটা প্লাসের দিকটাই বেশি করে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 +1,
+12 আর এদিকে -1 -2। এবারে আমি একটু নিচের দিকে দেখাচ্ছি, যেহেতু ওপরে একটু কাটাকুটি হয়ে গেছে। তো এইখান থেকে এই পর্যন্ত অ্যারোর মুখটা সবসময় ডান দিকে থাকা মানে সেটা প্লাসকে বোঝানো, তাহলে এটা হলো +12। আর এখান থেকে -8 হবে এই পর্যন্ত, এটা হচ্ছে 4। এটা হচ্ছে -4 আর এটা হলো -8। এই হলো অ্যান্সার, হলো 0। এইভাবে দেখাবে। 4তে দিয়েছে তোমার বর্তমান বয়স 11 বছর 7 মাস 10 দিন, কত বছর পরে ভোট দেওয়ার অধিকার পাবে? ভোট দেওয়ার অধিকার পায় 18 বছর হলে। তাহলে 18 বছর থেকে তোমার বর্তমান বয়সটা বাদ দেবে। এবার কিভাবে সাজাবে? লিখবে 18 বছর 0 মাস 0 দিন, আর নিচে লিখবে 11 বছর 7 মাস 10 দিন। তাহলে 18 কেটে 17 যোগ 12, 12 কেটে 11 যোগ 30। বিয়োগ করছো, 30 থেকে 10 বিয়োগ হলে 20 দিন, 11 থেকে 7 বিয়োগ হলে 4 মাস, আর 17 থেকে 11 বিয়োগ হলে 6 বছর। তাহলে উত্তর লিখবে যে আমি 6 বছর 4 মাস 20 দিন পর ভোট দেওয়ার অধিকার পাবো। এরপরেতে 5 দিয়েছে 5 ঘন্টা 16 মিনিটে 4টে বই বাঁধিয়েছিলে, একটা বই কত সময় বাঁধিয়েছিলে? তাহলে লিখবে 4টি বই বাঁধাতে সময় লেগেছে 5 ঘন্টা 16 মিনিট। অতএব একটি বই বাঁধতে সময় লেগেছে 5 ঘন্টা 16 মিনিট ভাজিতক 4। 1 ঘন্টা 60 দিয়ে গুণ করে এটা মিনিট, 60 মিনিট, তার সাথে 16 যোগ করলে 76 মিনিট। এবার 76কে 4 দিয়ে ভাগ করব, 4 একে 4, 36, 4 9 36, তাহলে 19 মিনিট। 1 ঘন্টা 19 মিনিট। তাহলে একটি বই বাঁধতে সময় লেগেছে 1 ঘন্টা 19 মিনিট। ছয়তে দিয়েছে 16.2-এর 3 মিটার লম্বা ফিতের 3-এর 8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে? তো এটা একেবারে সরলের আকারে সাজিয়ে নেবে। তাহলে 16.2-এর 3 মিটারের 3-এর 8 অংশ ভাজিতক 5, তাহলে 3 × 48 আর 2 হচ্ছে 50-এর 3 গুণ 3-এর 8 ভাজিতক 5। 3 3 কেটে গেল, 50 বিয়োগ 8 গুণ 1-এর 5, তাহলে 5 আর 50 কাটলে 10, 10-এর 8 2 দিয়ে কাটলে 5 4, তার মানে 5-এ 4 মিটার, 1.1-এ 4 মিটার। তাহলে লিখবে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য 1.1-এ 4 মিটার। 5-এর আয়তে দিয়েছে একটি সরল রেখাংশ AB অঙ্কন করো যে কোনো মাপের। এই সরল রেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু P আর Q নাও। P আর Q বিন্দু দুটিতে AB সরল রেখাংশের উপর যথাক্রমে দুটো লম্ব PM আর QN অঙ্কন করো। PM আর QN সরল রেখাংশ দুটি পরস্পর ছেদিনা সমান্তরাল লেখো।
তো এইভাবে ছবিটা আঁকবে। এবি যে কোনো মাপের বলেছে। এবারে দুটো বিন্দু নিলে পি আর কিউ, এবার পি বিন্দুতে লম্ব আঁকতে হবে। তো এমন করে একটা ব্যাসার্ধ মানে নেবে, যেটা এবিটাকে দুটো বিন্দুতে ছেদ করবে। ধরো এটা দিলে সি আর ডি। এবারে সি আর ডি এর মাপটা নেবে, নিয়ে পি বিন্দুর ওপরের দিকে, নিচের দিকে না ওপরের দিকে, এইভাবে দুটো কাঁটাটাকে ঘুরিয়ে একবার সি বিন্দুতে আর একবার ডি বিন্দুতে বসিয়ে দুটো বৃত্তচাপ আঁকবে, তারা পরস্পরকে ছেদ করবে। এবার কিউ বিন্দুতে কাঁটা বসে ওইভাবে একটা বৃত্তচাপ আঁকবে, যাতে সেটা বেরিয়ে যাচ্ছে। এটা কিছু না। এবার এটা ধরো ই আর এফ নাম দিলাম। এবার ই বিন্দুতে কাঁটা বসিয়ে এফ বিন্দুতে পেন্সিলের মাথাটা বসাবে, বসিয়ে কিউ বিন্দুর ওপরের দিকে ওইভাবে দুটো বৃত্তচাপ আঁকবে, একবার ই বিন্দুতে কাঁটা বসিয়ে আর একবার এফ বিন্দুতে কাঁটা বসিয়ে। এবারে এটা আর এটা এস নাম দিলে, এবারে পি আর কিউ এস জুড়ে দেবে। এই তাহলে লম্ব হলো, এখানে নাম দিয়ে দিয়েছে পিএম, এটা এম আর এটা এন। পিএম আর কিউএন দুটি পরস্পর ছেদি না, সমান্তরাল লেখো। তো নিচে লিখে দেবে যে পিএম সমান্তরাল কিউএন। দুইতে দিয়েছে একটা ত্রিভুজ অঙ্কন করো, নাম দাও এবিসি। পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজটির এবি, এসি আর বিসি বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি সমবিন্দু? তো এইভাবে একটা ত্রিভুজ আঁকলে, নাম দিলে এবিসি। এবার এবিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে যেরকমভাবে আমরা কোনো সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করি, তো সেইভাবে। তো এখানে একটু ওই জন্য বৃত্তচাপটা একটু বেশিই হবে। আমি এটা বিসির লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। তো এইভাবে আঁকলাম। এবার এই ছেদ বিন্দুগুলো জুড়ে দেবো। তো এটার একটা নাম দিয়ে দিলে, ধরো ও দিলে, অনেক নাম হয়ে যাবে এখানে। এবারে বিসি সমদ্বিখণ্ডক আঁকলে, এবারে এসি করছি। এবার এটা জুড়ে দেব। এখানে নাম দিলাম ডি। এবারে এবি সমদ্বিখণ্ডক আঁকবো। এবার ত্রিভুজটা যদি বাহুগুলো একটু ধরো 5 সেন্টিমিটারে রাখলে, একটু বড় করে করলে, আর সব বাহুগুলো যদি এক করো, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে সুবিধা হয়। আর বাহুগুলো যদি ছোট বড় হয়, তখন সেক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক আঁকার সময় একটু সমস্যা হয়। তো বাহুগুলো মোটামুটি একটু মানে 5 সেন্টিমিটার এরকম মাপ নিয়ে করবে, একটু বড় রাখার চেষ্টা করবে। এবারে ধরো এটা দিলে, এখানে এটা দিলে ওপি। আচ্ছা, এটা দিয়েছি, এটা ডি। হ্যাঁ, ডি ই দিলাম, এখানে দিলাম ই। আর এইটা দিচ্ছি, এটা দিলাম এফ, এটা দিচ্ছি জি। তাহলে লিখব যে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে ওপি, আর এসি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে ডিই। এফ জি, ওপি, ডিই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
অতএব ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি এখানে ধরো এই বিন্দুতে, ও বিন্দু নয়, এটা ও তো দিয়ে ফেলেছি, এটা দিলাম FGDE, এটা আর দিলাম, আর বিন্দুতে ছেদ করেছে তিনটি সমবিন্দু। তিনেতে দিয়েছে চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ অঙ্কন করে নাম দাও PQR। এবার বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটির সমদ্বিখণ্ডক QX অঙ্কন করো। তাহলে চাঁদার সাহায্যে একটা 70 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবে। এই হচ্ছে 70 ডিগ্রি, নাম দিতে বলেছে PQR। এবারে সমদ্বিখণ্ডক আঁকতে বলেছে, তো কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এমন একটা বৃত্তচাপ আঁকবে যেটা কিউআর বাহুকে ছেদ করে। এবারে এখানে কাঁটা বসিয়ে এই বিন্দুতে মাপটা নিয়ে এইদিকে বৃত্তচাপ আঁকবে, তার নাম দিতে বলেছে QX জুড়ে দেবে। QX জুড়ে দিলে এবার বলেছে আর কিউকে মানে এই যে আর কিউ এইদিকে বাড়াতে হবে, এস বিন্দু পর্যন্ত বর্ধিত করলে এটা এস। এবার বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে PQS মানে এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকতে হবে, QY অঙ্কন করো। এইভাবে অঙ্কন করলে এটা হচ্ছে QY। এবার বলেছে QX আর QY সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে চাঁদার সাহায্যে মেপে লিখি। এইভাবে কাঁটাটাকে বসাবে, বসিয়ে এর সাথে মেলাবে। আচ্ছা, হিসাবটা এরকম হবে, SQR সমান হচ্ছে এইখানটা যে কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি। এবারে আমাদের কোণ PQR ছিল 70 ডিগ্রি, তাহলে কোণ PQX আর সমান কোণ RQX সমান 70 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 35 ডিগ্রি। আর তাহলে কোণ PQS সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। অতএব এটাকেও সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে কোণ PQY আর সমান কোণ SQY সমান হচ্ছে 110 ভাজিতক 2 55 ডিগ্রি। অতএব বলেছে দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে, তাহলে 55 আর 35 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। অতএব QX ও QY কোণ করে আছে সমান সেই কোণটার নাম হচ্ছে XQY সমান 35 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ছয়ের আয়তে দিয়েছে 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশকে 4 ভাগ করে স্কেলের সাহায্যে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত
লেখো। চিত্রের অবশ্যই প্রতিটা ভাগের নামকরণ করবে। তাহলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আগে এঁকে নেবে। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবি নাম দিলাম। এবারে বলেছে সমান 4 ভাগ, মাঝখানে থেকে একটু বড় নিয়ে ওপরে একটা বৃত্তচাপ আঁকবে আর একটা নিচে। আবার বি বিন্দুতে কাঁটা নিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার এটা জুড়ে দেবে। তাহলে এই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এটা ধরো সি। এবারে এই মাঝখানে এই এ বিন্দুতে কাঁটা বসিয়ে সি বিন্দুর উপরে পর্যন্ত মাপ নিয়ে এবারে ওপরে বৃত্তচাপ, আবার নিচে, আবার সি বিন্দুতে কাঁটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে এরকমভাবে ঘুরিয়ে এদিকে এদিকে। এবার এগুলো জুড়ে দেবে। এবারে নাম দেবে। অতএব এডি সমান ডিসি সমান সিই, ইবি সমান হচ্ছে 10কে 4 দিয়ে ভাগ করলে হবে 2.57। তিনেতে দিয়েছে একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো, নাম দাও এবি। এবি সরলরেখাংশের এ বিন্দুতে 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে প্রথমে যখন 5 সেন্টিমিটার সরলরেখাংশটা আঁকবে তখন 3 সেমিতে একটা দাগ নিয়ে নেবে। তাহলে এবার এটা এবিটা পুরোটা 5 সেন্টিমিটার, এই 3 সেমিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার এই বিন্দুতে বলেছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে, তাই এই মাপটা আমরা নেব, নিয়ে আমরা বৃত্তটা এইভাবে এঁকে নেবে। আর কিছু করতে হবে না। তিনেতে দিয়েছে সেট স্কোয়ারের সাহায্যে একটা চতুর্ভুজ অঙ্কন করো, নাম দাও আর প্রত্যেকটি কোণ চাঁদার সাহায্যে মেপে লেখো। তো এইগুলোকে বলে সেট স্কোয়ার। এর সাহায্যে বসে একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, তো একটা চতুর্ভুজ এঁকেছি। তো এটা হয়েছে বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি।